আজকে আমরা দেখব যে কিভাবে একটা সি প্রোগ্রাম কম্পাইল করতে হয়। অর্থাৎ আমরা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে একটা সি প্রোগ্রাম ফলাফল কিভাবে বের করতে হয় সেটা দেখব। আমাদের এই সি প্রোগ্রাম লেখার পরে বা আমরা যদি একটা সি প্রোগ্রাম ব্যবহার করে আমাদের কাজ করতে চাই, তো সি প্রোগ্রামকে কম্পাইল করতে হয়। কম্পাইল করার জন্য কম্পাইল এবং এক্সিকিউট করতে হয়। এই কম্পাইল এবং এক্সিকিউটের জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব যার নাম হচ্ছে কোডব্লকস। ওকে, তো কোডব্লকস হচ্ছে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে, অর্থাৎ আমরা যেই সব কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ, ডেস্কটপ, তারপরে নোটবুক, এই ধরনের মেশিনগুলোতে আমরা কোডব্লকস সফটওয়্যারটা সহজেই ইনস্টল দিয়ে ব্যবহার করতে পারি। আর যারা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড স্মার্টফোন, তারা এই সি সি প্লাস প্লাস কম্পাইলার হিসেবে সিপিপি ড্রয়েড নামে একটা কম্পাইলার সফটওয়্যার আছে যেটা ইউজ করা ইজি। আফ্রিদি, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা সি প্রোগ্রাম যদি কম্পাইল বা রান করতে চাই, অর্থাৎ এক্সিকিউট করতে চাই, তাহলে আমাদের কম্পিউটার সিস্টেমের জন্য, অর্থাৎ আমরা যদি ল্যাপটপ, ডেস্কটপ ইউজ করি, তাহলে আমরা ইউজ করবো কোডব্লকস সফটওয়্যার। এটা ওয়ান অফ দ্য পপুলার সফটওয়্যার যেটা আমরা সহজেই ডাউনলোড করতে পারি। এটা ডাউনলোড করার জন্য আমরা codeblocks.org, সেখানে ডাউনলোড অপশন পাবো। এখানে ছবি দেখানো আছে, সেখানে গিয়ে আমরা ফাইলটা ডাউনলোড করে নর্মাল সফটওয়্যার মতো ইনস্টল দিব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা ডাউনলোড করব এখানে অনেকগুলো ভার্সন আছে। তো আমি এখানে লিখে দিয়েছি কোন ভার্সনটা ডাউনলোড করতে হবে। যে ভার্সনের সাথে মেইন জিডব্লিউ, দেখো কোডব্লকস, তারপরে ভার্সন নাম্বার, তারপরে মেইন জিডব্লিউ। এই মেইন জিডব্লিউ হচ্ছে একটা সি কম্পাইলার যেটা এই কোডব্লকস সফটওয়্যারের সাথে ইনক্লুড করা আছে। তো আমরা সেটা এই মেইন জিডব্লিউ লেখা যেটা, সেটাই আমরা ডাউনলোড করব। আদারওয়াইজ কিন্তু আমরা কম্পাইল করতে পারবো না। সফটওয়্যার ইনস্টল হবে কিন্তু কম্পাইল হবে না। সো আমাদের কম্পাইলের যে পার্টটা সফটওয়্যারের মধ্যে, সেটা হচ্ছে এই মিন জিডব্লিউ দিয়ে আমরা ইন্টিগ্রেট করি। আর আমরা চাইলে ইনস্টল ফাইলও ডাউনলোড করতে পারবো, চাইলে আমরা জিপ ফাইল, অর্থাৎ যেটা ইনস্টল দেওয়া লাগবে না। ওকে, তো আশা করি আমরা বেশিরভাগই জানি যে কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং সেটা ব্যবহার করতে হয়। আর আমরা যারা স্মার্টফোন ইউজ করি, বেশিরভাগই আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি। তো অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোর থেকে আমরা সিপিপি ড্রয়েড নামে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারি, যেটা আমাদের সি কম্পাইল করার জন্য, সি প্রোগ্রাম লেখা, কম্পাইল করা, এক্সিকিউট করার জন্য আমাদের সহযোগিতা করবে। তো আজকে আমরা দেখব কোডব্লকস কিভাবে ব্যবহার করতে হয়। তো কোডব্লকস শুরু করার আগে আমরা কোডব্লকসের কয়েকটা অংশ সম্পর্কে একটু জানবো। প্রথম, যখন আমরা কোডব্লকসটা স্টার্ট করব, মানে চালু করব, তখন যে উইন্ডোটা আসে সেখানে কয়েকটা পার্ট আছে। আমরা অনেকেই জানি, অনেকে হয়তো বা জানি না। যাই হোক, তাহলে প্রথম যে লেখাগুলো থাকে, ফাইল, এডিট, ভিউ, এগুলোকে আমরা বলি মেনু বার। তার নিচেই কিছু আইকন থাকে, যেটাকে আমরা বলি আইকন বার। আর নিচের এরপরে যদি আমরা আসি, 3 নাম্বার হচ্ছে কোড উইন্ডো, অর্থাৎ এখানে আমরা নতুন ফাইল ওপেন করলে এখানে একটা লেখার জায়গা অপশন চলে আসবে, সেখানে আমরা আমাদের সি প্রোগ্রাম লিখবো। আর 4 নাম্বার নিচে লগ উইন্ডো, এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কম্পাইল করব, কম্পাইলে কোনো ভুল থাকলে এই লগ উইন্ডোতে দেখাবে। যদি আমাদের প্রোগ্রাম কোনো সিনট্যাক্স এরর থাকে, লেখাতে কোনো ভুল থাকে, যেগুলো কম্পাইল এরর বলে থাকি আমরা, সেটা আমরা লগ উইন্ডোতে দেখতে পাবো। আর বাম পাশেটা হচ্ছে প্রজেক্ট বা ফাইল ব্রাউজার, এটা আপাতত আমাদের দরকার নাই। তো মোটামুটি এই প্রথম এই 4টা জিনিস আমাদের মনে রাখতে হবে: মেনু বার, আইকন বার, কোড উইন্ডো এবং লগ উইন্ডো। আচ্ছা, এরপরে আমরা সরাসরি কোডব্লকস প্রোগ্রামে চলে যাব, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি দেখব। ওকে, আমরা যখন কোডব্লকস ইনস্টল দেওয়ার পরে যখন আমরা স্টার্ট করব, তখন এরকম আমরা উইন্ডো পাবো।
আফ্রিদি দেখা যাচ্ছে কোড ব্লকস উইন্ডো? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা এখন শুরু করি। তো কোড ব্লকস চালু করার পরে প্রথম যে কাজ, আমাদের একটা নতুন ফাইল নিতে হবে, কারণ আমরা সি প্রোগ্রাম শুরু করব। তো এই কাজ করার জন্য আমরা তিন ভাবে করতে পারি। প্রথম হচ্ছে ফাইল মেনু থেকে নিউ এমটি ফাইল। ফাইল মেনু থেকে নিউ এমটি ফাইল, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। যখনই আমরা সি প্রোগ্রাম শুরু করব তখনই আমাদের যেটা করতে হবে, ফাইল মেনু থেকে নিউ এমটি ফাইল, এমটি খালি ফাইল, অর্থাৎ আমরা একটা নতুন ফাইল নেব যে ফাইলে এখনো কোনো কিছু লেখা হয় নাই। আমরা এইভাবে ওপেন করতে পারি, অথবা দেখো এমটি ফাইলের সাথে লেখা আছে কন্ট্রোল শিফট এন, এটাকে আমরা বলি শর্টকাট। অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং এন, এই তিনটা কি যদি আমরা একত্রে প্রেস করি তাহলেও একটা নতুন ফাইল ওপেন হবে। আর একটা অপশন হচ্ছে এখানে একটা আইকন আছে, একবারে বাম পাশে বাম কোনায় প্লাস চিহ্ন দিয়ে একটা আইকন আছে নিউ ফাইল, অর্থাৎ এটা ক্লিক করলেও আমরা নতুন ফাইল ওপেন করতে পারবো। তাহলে আমরা তিন ভাবে করতে পারি। এক হচ্ছে মেনু বার থেকে নরমালি, যেটা সবসময় আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে যদি আইকন থাকে, এখানে আইকন বার আইকন থাকে, সেখান থেকে পারি। আর একটা যদি আমরা শর্টকাট মুখস্থ করতে পারি তাহলে ওই শর্টকাট ইউজ করে করতে পারি। এটা আমাদের চয়েস, যেভাবেই করে আমরা কাজ হলো একটা নতুন ফাইল ওপেন করা। তাহলে আনটাইটেলড 1 মানে আমাদের প্রথম যে ফাইলটা ওপেন হলো। তো ফাইল ওপেন করার পর সেকেন্ড যে কাজ, সেটা হচ্ছে আমাদেরকে ফাইলটা একটা নাম দিয়ে সেভ করতে হবে। যেহেতু এটা একটা সি প্রোগ্রাম ফাইল, সেভ করার জন্য আমরা কয়েকটা শর্টকাট অলরেডি জানি। কন্ট্রোল এস, যারা আমরা কম্পিউটার ব্যবহার করি, কন্ট্রোল এস দিয়ে শর্টকাট সেভ করার অপশন। তাছাড়াও ফাইল মেনুতে সেভ অপশন আছে, সেভ ফাইল, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস, এবং এখানে সেভ আইকন আছে। তো তিনটার যে কোনো একটা ওয়ে আমরা ইউজ করতে পারি, যার যেটা সুবিধা। তাহলে আমরা ফাইল থেকে সেভ ফাইলে ক্লিক করব। এখন তাহলে আমাদের ফাইল সেভ করার একটা অপশন, ডায়ালগ বক্স, সেভ ফাইল, এগুলো আমরা সেভ ফাইল ডায়ালগ বক্স আসলো। এখান থেকে আমরা দুটো জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, দুটো না অ্যাকচুয়ালি তিনটা জিনিস। প্রথমে হচ্ছে ফাইলটা আমরা কোথায় সেভ করতেছি। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টরি বা আমাদের কম্পিউটারে কোনো ড্রাইভে ফোল্ডার আমরা চুজ করে দিতে পারি, আমাদের যেটা চয়েস। এখান থেকে আমরা ব্রাউজ করে করে কোথায় আমরা সেভ করব। যেমন আমি ডকুমেন্টস চুজ করছি, এখানে আমি সেভ করব। এখানে আমি প্রথম যে প্রোগ্রামটা তৈরি করব, সি প্রোগ্রাম, তার নাম দিব আমি hello.c। তো এখানে নামটা ডটে পরে যে লেখাটা থাকে সেটাকে আমরা বলি এক্সটেনশন। কোনো একটা ফাইল নেমে সর্বশেষ যে ডটের পরের অংশ থাকে সেটাকে আমরা বলি এক্সটেনশন, অর্থাৎ ফাইল টাইপ। এটা দেখে আমরা চিনতে পারি ফাইলটা কি ধরনের। আর এই ডটের আগের যে অংশটা সেটাকে আমরা বলি ফাইল নেম। এই ফাইল নেমটা আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো নাম দিতে পারি, যেভাবে ইচ্ছা, বা আমাদের মতো করে আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী বা যে কাজটা করব সেই অনুযায়ী আমরা ফাইলের নামটা দিতে পারি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, 3 নাম্বার যেটা, ফাইল টাইপ, সেভ অ্যাজ টাইপ। দেখেন এখানে একটা পরের লাইনে ফাইল নেমের পরে একটা অপশন আছে সেভ অ্যাজ টাইপ। তো যেহেতু আমরা সি প্রোগ্রাম, যেজন্য আমরা এখানে সি মনে রাখতে হবে, সি আপডেটেড ভার্সন, লেটেস্ট ভার্সন হচ্ছে সি প্লাস প্লাস। সি হচ্ছে প্রথম ভার্সন, বিগিনার ভার্সন, আর অ্যাডভান্স যে ভার্সন সেটা হচ্ছে সি প্লাস প্লাস। তো সেটা সম্পর্কে আমরা পরে জানবো। আপাতত আমরা যেটা জানবো, আমরা সি সি প্লাস প্লাস এই অপশনটা চুজ করব। তাহলে আমাদের ফাইলটা এই সি ফাইল হিসেবে সেভ হবে। তাহলে আমরা সেভ ক্লিক করি, ফাইলটা সেভ হয়ে গেল। এখন দেখো নাম পরিবর্তন হয়ে গেছে এবং কোথায় সেভ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, ইউজার্স ডকুমেন্ট hello.c। এরপরের কাজ হচ্ছে, তাহলে আমাদের দুটো কাজ হয়ে গেল। 3 নাম্বার কাজ হচ্ছে আমরা প্রোগ্রামটা লিখবো। তো খেয়াল করো, প্রথমে যদি আমরা লিখতে যাই লেখাটা অনেক ছোট আসে। এটাকে আমরা সহজে বড় করতে পারি যদি আমাদের কন্ট্রোল প্রেস করে মাউস স্ক্রল করা, মাউসের একটা স্ক্রল বাটন আছে, অর্থাৎ লেফট এবং রাইট যে ক্লিক করি তার মাঝখানে একটা স্ক্রল বাটন আছে। স্ক্রল বাটন আপ ডাউন করলে, মানে সামনে কিছু ঘুরালে আমরা এই লেখাটা বড় ছোট করতে পারবো। এটা হচ্ছে আমাদের, যদি কারো ছোট লেখা দেখতে সমস্যা হয় তাদের জন্য আমরা বড় করে নিতে পারি, তাহলে আমরা আরো ক্লিয়ার দেখতে পাবো। তাহলে আমরা শুরু করব। প্রথমে হচ্ছে হ্যাশ ইনক্লুড বা নাম্বার সাইন ইনক্লুড stdio.h। এই লাইনটা হচ্ছে আমরা আগেই বলছি, এটা হলো আমাদের ম্যান্ডেটরি, প্রত্যেকটা সি প্রোগ্রামে আমাদের এই লাইনটা থাকতে হবে। নাম্বার 2, সেকেন্ড যে লাইনটা আমরা লিখবো, ইন্ট মেইন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ এটাকে বলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নামে চিনি আমরা, এবং রিটার্ন 0। তো এটা হচ্ছে আমাদের একটা সি প্রোগ্রামের টেমপ্লেট বা স্ট্রাকচার। আমরা যখনই সি প্রোগ্রাম লিখবো আমাদের এই 5টা বা 6টা লাইন, যদি আমরা লাইন হিসেব করি,
পাঁচটা লাইন আমরা লিখবো। আর এই রিটার্ন জিরোর উপরে অর্থাৎ মেইনের পরে রিটার্ন জিরোর উপরে এখানে হচ্ছে আমাদের প্রোগ্রাম কোড আমরা লিখবো, আমরা যা করতে চাই এখানেই লিখবো। তাহলে আমরা এই স্ট্রাকচারটা, এই 6 লাইনের যে স্ট্রাকচার, এটা আমরা থ্রোলি মেমোরাইজ করে রাখবো। যখনই আমরা সি প্রোগ্রাম লিখবো আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অর্থাৎ যদি আমরা 1 লাইনের প্রোগ্রাম লিখি তাও এই স্ট্রাকচার ফলো করব, আমরা যদি 1000 লাইনের প্রোগ্রাম লিখি তাও আমরা এই স্ট্রাকচার ফলো করব। এটা হচ্ছে আমাদের একটা মৌলিক স্ট্রাকচার, সি প্রোগ্রামের মৌলিক স্ট্রাকচার। ওকে, প্রথম লাইনটাকে আমরা বলি লাইব্রেরি ফাইল বা হেডার ফাইল ইনক্লুড করা, তারপর হচ্ছে মেইন ফাংশন শুরু করা, মেইন ফাংশনের শুরু এবং মেইন ফাংশনের শেষ দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি। আর ওয়েট, হ্যাঁ বলো। ডিএইচ বলো। ডিএইচ কিছু বলতে চাও বলো। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমরা এখন আমাদের প্রথম প্রোগ্রামের নাম দিয়েছি আমরা হ্যালো। তাহলে এখানে আমরা এখন লিখবো প্রোগ্রাম কোড, যেখানে লেখার কথা এখানে মাল্টিপল লাইন প্রোগ্রাম কোড থাকতে পারে, আমাদের এক বা একাধিক লাইন। তো আমরা এখানে লিখবো যে একটা মেসেজ দিব আমরা প্রিন্টএফ। আমরা মেসেজ প্রদর্শনের জন্য বা ফলাফল প্রদর্শনের জন্য, আউটপুট দেখানোর জন্য প্রিন্টএফ ইউজ করে থাকি সি প্রোগ্রামে, যেখানে দিব আমরা হ্যালো ওয়ার্ল্ড বা যে কোনো মেসেজ আমরা লিখতে পারি আমাদের পছন্দ মতো। তো আমাদের প্রথম সি প্রোগ্রাম হচ্ছে আমরা একটা মেসেজ প্রদর্শন করব। যদি আমরা এই মেসেজটা প্রদর্শন করতে পারি সাকসেসফুলি তাহলে আমরা বুঝবো যে আমাদের সি প্রোগ্রাম করার জন্য আমরা প্রস্তুত, আমাদের এনভায়রনমেন্ট রেডি। ওকে, তো আমরা প্রথম প্রোগ্রাম লেখা শেষ, যেটা 1 লাইনের একটা কোড, মানে বাকি যে লাইনগুলো সেটা হচ্ছে আমার স্ট্রাকচার। মেইন আমার প্রোগ্রাম কিন্তু 1 লাইনের প্রোগ্রাম, যেখানে আমরা শুধু একটা মেসেজ প্রদর্শন করব। আর বাকি যে লাইনগুলো এগুলো হচ্ছে আমার স্ট্রাকচার, অর্থাৎ এই প্রিন্টএফ ছাড়া বাকি যে লাইনগুলো সেগুলো আমার প্রত্যেকটা সি প্রোগ্রামেই থাকবে, যেটাকে আমরা বলে থাকি স্ট্রাকচার বা টেমপ্লেট। ওকে, তো লেখা শেষ। এরপর হচ্ছে আমরা পরবর্তী যে কাজ, তাহলে প্রোগ্রাম লেখার পরবর্তী কাজ হচ্ছে কম্পাইল করা, যেটা আমরা কম্পাইলার ইউজ বলে থাকি, কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম। তো এই কোডব্লক সফটওয়্যারের সাথে কম্পাইলারটা ইনক্লুড করা আছে, যে একটু আগে বলছি NinJW বা GCC GNU, এরকম বেশ কিছু কম্পাইলার আছে যেটা সফটওয়্যারের সাথে ইনক্লুড করা থাকে। তো এই কম্পাইল করার জন্য আমরা যেখানে বিল্ড মেনু, খেয়াল করো আমাদের একটা মেনু বারে লেখা আছে বিল্ড। বিল্ড মেনুতে বিল্ড নামে একটা অপশন আছে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল F9। আমরা শর্টকাটে ইউজ করতে পারি, বিল্ড মেনুতে ক্লিক করতে পারি, অথবা বিল্ড মেনু দেখা আইকন আছে, মেনু বারে একটা আইকন আছে, এই যে দেখা বিল্ড লেখা, সেটিংস এর মতো একটা আইকন বিল্ড। তাহলে আমরা তিনটা যে কোনো একটা ওয়ে ফলো করতে পারি, আইকনে ক্লিক করলেও হবে, বা বিল্ড মেনুতে গিয়ে বিল্ডে ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল F9। তিনটা ওয়ে যে কোনো একটা ওয়ে আমরা ফলো করতে পারি। আচ্ছা, তাহলে আমরা বিল্ড মেনুতে ক্লিক করলাম, ক্লিক করলে এটা কম্পাইল হচ্ছে। কম্পাইল হওয়ার পরে ওই যে লগ উইন্ডো বলছি, আগে দেখিয়েছি লগ উইন্ডো, নিচে খেয়াল করো নিচে যে উইন্ডোটা, এটাকে আমরা বলি লগ উইন্ডো। এই লগ উইন্ডোতে আমাদের দেখাবে প্রোগ্রামটা কম্পাইল করার পরে, অনুবাদ করার পরে কোনো ভুল আছে কিনা। যেহেতু আমরা কম্পাইলার ইউজ করতেছি, তো যদি কোনো ভুল থাকে, ভুল সবগুলো ভুল একত্রে প্রদর্শন করবে। তো দেখো এখানে মেসেজে বলতেছে বিল্ড ফিনিশড, 0 এরর 0 ওয়ার্নিং, তার মানে কোনো ভুল নেই, কোনো ওয়ার্নিংও নেই, তার মানে আমি যা লিখেছি সেটা কারেক্ট। ওকে, এখন আমি একটু চেঞ্জ করে দিই, একটা ভুল করে আমি একটা সেমিকোলন কেটে দিলাম। এখানে একটা সেমিকোলন লিখতে হয় প্রত্যেকটা সি প্রোগ্রামে, সাধারণত সি প্রোগ্রামে প্রত্যেকটা স্টেটমেন্টের পরে একটা সেমিকোলন থাকে, লুপ এবং কন্ডিশন স্টেটমেন্ট বাদে, সেটা আমরা পরে শিখবো। সাধারণত থাকবে, ব্যতিক্রম আছে দু একটা। তো এখানে আমি সেমিকোলন দিই নাই, দ্যাট মিন্স এটা একটা সিনট্যাক্স এরর। এখন যদি আমি কম্পাইল করি আবার, অর্থাৎ বিল্ড আর কম্পাইল একই কথা, বিল্ড এবং কম্পাইল এটা সিনোনিম, কম্পাইলের সিনোনিম হচ্ছে বিল্ড। বিল্ড করলাম, এখন থেকে একটা এরর মেসেজ দিচ্ছে এবং একটা লাল দাগ হয়ে, যে লাইনে এরর ওই লাইনে একটা লাল দাগ দেখাচ্ছে, লাল রেড মার্ক দেখাচ্ছে। তাহলে আমরা কি বলতেছি এখানে, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, অর্থাৎ রিটার্ন নামক যে স্টেটমেন্ট তার আগে একটা সেমিকোলন হওয়ার কথা, তার আগের লাইনে, দ্যাট মিন্স এখানে একটা সেমিকোলন হওয়ার কথা। তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারতেছি যে আমাদের এখানে ভুল আছে।
আমরা আরেকটা ভুল করি, এখানে আমি অন্য কিছু একটা লিখলাম, রিটার্ন 0 জায়গায় একবার যদি আবার দিই, এখন তাহলে প্রথম ভুলটা এখানে দেখাচ্ছে, সরি, আচ্ছা, যে সেমিকোলন দিয়ে দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে। এখন আমরা বিল্ড করি, এখন আর কোনো ভুল নেই। যখনই আমরা পাবো 0 এরর 0 ওয়ার্নিং, তারপরে আমাদের কাজ হবে কি করা, রান করা, এক্সিকিউট করা, যেটাকে আমরা বলে থাকি এক্সিকিউট। তো এক্সিকিউটের সিনোনিম এখানে হচ্ছে রান, রান করা বা এক্সিকিউট করা। ঠিক এখানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল F10 এবং রান করার একটা আইকন আছে প্লে বাটনের মতো, সেই আইকনে আমরা ক্লিক করতে পারি। রানে ক্লিক করলে একটা উইন্ডো আসবে, যেটাকে আমরা বলি আউটপুট উইন্ডো বা কনসোল। এই ব্ল্যাক স্ক্রিনটাকে আমরা বলে থাকি কনসোল, বা এটা হলো আমাদের আউটপুট উইন্ডো। এখানে আমরা আমাদের ফলাফল দেখতে পাবো, এখানে আমাদের ফলাফলটা দেখতে পাবো। আমরা যে প্রোগ্রাম করলাম, ওই প্রোগ্রাম রান করার পরে, এক্সিকিউট করার পরে আমরা যে ফলাফল পাচ্ছি, সেই ফলাফলটা এখানে আমরা দেখতে পাবো। ওকে, এখানে মেসেজ আসছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, বিকজ আমরা একটা মেসেজ দিয়েছি, আর কিছু না। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার রিপিট করি যে আমরা কি করলাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কোডব্লকস সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করা, যেটা আমরা কোডব্লকস নর্মালি গুগল সার্চ করে অথবা লিঙ্কটা কোথাও থেকে নিয়ে আমরা ডাউনলোড করতে পারি। তো এখানে আমরা দেখে নিই, কোডব্লকস তাদের নিজস্ব সাইট আছে codeblocks.org, সেখানে আমরা ডান পাশে দেখো আমি লিখে দিয়েছি এই ফাইলটা ডাউনলোড করবো, যেটা একটা হলো ইনস্টলেশন ফাইল, একটা হচ্ছে জিপ ফাইল। তো জিপও ডাউনলোড করতে পারি, যেখানে আমাদের ইনস্টল করার দরকার হবে না। আর .exe ফাইলটা এটা হচ্ছে ইনস্টলেশন ফাইল, এটা ইনস্টল করতে হয়। তো ডাউনলোড করার পরে আমরা নরমালি ইনস্টল দিব। আর যারা স্মার্টফোন ইউজ করি তারা সিপিপি ড্রয়েড নামে যে অ্যাপ্লিকেশন আছে গুগল প্লে স্টোরে, সেখান থেকে আমরা ইনস্টল দেব। তারপর হচ্ছে আমরা কোডব্লকস সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে রান করব নরমালি সফটওয়্যার মতো। তো এখানে যে অংশগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত থাকি। একটা হচ্ছে মেনু বার, যেখানে ফাইল, এডিট, ভিউ লেখা আছে। আর একটা হচ্ছে আইকন বার, আইকন বার যেখানে আমাদের আইকন গুলো আছে, অর্থাৎ ওই মেনুতে যে কাজগুলো করতে পারি তার শর্টকাট আইকন। আর থার্ড হচ্ছে কোড উইন্ডো, যেখানে আমরা কোড লিখবো। ফোর হচ্ছে লগ উইন্ডো, যেখানে আমরা কোনো প্রোগ্রাম কম্পাইল করার পরে কোনো ভুল থাকলে এখানে আমরা দেখতে পাবো। আর 5 নাম্বার হচ্ছে প্রজেক্ট বা ফাইল ব্রাউজার ম্যানেজার, যেখানে আমরা প্রিভিয়াস ফাইল প্রোগ্রামগুলো আমরা এখান থেকে সহজে ওপেন করতে পারবো বা ম্যানেজ করতে পারবো। তাহলে আমরা কোডব্লকসে ফেরত যাই। কোডব্লকস ওপেন করার প্রথম ধাপ হচ্ছে ফাইল, নিউ, এমটি ফাইল। আমরা শর্টকাট ইউজ করতে পারি বা আইকনও ক্লিক করতে পারি। এমটি ফাইল নেওয়ার পরে পরবর্তী কাজ হচ্ছে সেটা সেভ করতে হবে। ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল এস, যে যেভাবে পারি, অথবা আইকনে ক্লিক করব, সেভ করব। সেভ করার সময় আমরা কোথায় সেভ করব সেটা ঠিক করে দেব। আমরা আমাদের ডকুমেন্টস ডেস্কটপে সেভ করতে পারি, আমাদের ডকুমেন্টসে সেভ করতে পারি, অথবা আমাদের পিসির কোনো ড্রাইভে আমরা সেভ করতে পারি, যেখানে আমাদের চয়েস সেভ করতে পারি। আচ্ছা, সো আমরা ড্রাইভ বা ডিরেক্টরি চুজ করে দিব, আমরা ডকুমেন্টস দিলাম। তারপরে হচ্ছে ফাইলটার নাম দিতে হবে, নামটা ম্যান্ডেটরি, এবং নামটা আমাদের ইচ্ছে মতো, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা নাম দেব অ্যাড টু নাম্বার, অর্থাৎ আমরা দুটো সংখ্যা যোগের প্রোগ্রাম করব। লেখার নাম দেওয়ার পরে লাস্টে দিতে হবে এক্সটেনশন .c অথবা .cppও দেওয়া যাবে। যদি আমরা সি প্লাস প্লাস কনসেপ্ট চিন্তা করি তাহলে সিপিপি ইউজ করব। আর যদি শুধু সি অর সিপিপি দুটোই কারেক্ট। কেউ যদি সি দেয় সেটাও কারেক্ট, যদি সিপিপি দেয় সেটাও কারেক্ট। পার্থক্য হচ্ছে সি হচ্ছে প্রথমে বিগিনার ভার্সন বা ওল্ড ভার্সন, আর বর্তমানে যেটা লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে সি প্লাস প্লাস। তো সি এর প্রোগ্রাম সি প্লাস প্লাস সাপোর্ট করে, অর্থাৎ সি তে আমরা যে প্রোগ্রামগুলো লিখি সেটা সি প্লাস প্লাসে সাপোর্ট করে। দ্যাটস ওয়াই আমরা সি দিলেও হবে, সিপিপি দিলেও হবে। সেভ অ্যাজ টাইপ, এখানে অনেক ধরনের ফাইল টাইপ থাকতে পারে। আমরা যেহেতু সি প্রোগ্রাম করতেছি, দ্যাটস আমরা সি সি প্লাস প্লাস টাইপ সাপোর্ট চুজ করে দেব। তারপর হচ্ছে আমাদের সেভ অপশন আসবে, সেভ করব। তাহলে ফাইলটা সেভ হয়ে গেল এবং ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমরা আমাদের প্রোগ্রাম লিখব। প্রোগ্রাম লেখার জন্য আগেই বলছি স্ট্রাকচারটা, তাহলে আমি স্ট্রাকচারটা কপি করে নিয়ে আসি। এখন হচ্ছে আমরা কোড কোথায় লিখবো, আমরা এখানে
আমরা আমাদের প্রোগ্রাম কোড লিখবো। এখন লেখাটা অনেক ছোট দেখা যাচ্ছে, লেখাটাকে আমরা বড় করতে পারি। বড় করার জন্য আমরা আমাদের মাউসে স্ক্রল বলে একটা চাকতির মতো একটা ব্যাপার আছে, দুই আঙ্গুলের মাঝখানে স্ক্রল করা। স্ক্রল করলে এটা বড় ছোট হবে আমার ইচ্ছে মতো, বা আমাদের চোখের অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি চোখ অনুযায়ী। কেউ ছোট দেখতে প্রবলেম হয়, কারো বড় দেখতে সুবিধা। যাই হোক, তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আগেই বলছি এটা হলো আমাদের সি প্রোগ্রামের স্ট্রাকচার। খেয়াল করো, প্রোগ্রাম আমি যেটাই করি, যদি আমি এক লাইনের মেসেজও প্রিন্ট করি তাও স্ট্রাকচার, যদি আমি দুটো সংখ্যা যোগ করতে চাই তাও সেম স্ট্রাকচার, যেটাকে আমরা বলে থাকি অনেকটা টেমপ্লেট নামে পরিচিত, টেমপ্লেট বা স্ট্রাকচার। তো অলওয়েজ আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। আমাদের প্রোগ্রাম যাই হোক এক বা একাধিক লাইনের, আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। এই রিটার্ন জিরো মেইনের ভেতরে রিটার্ন জিরোর আগে আমরা আমাদের প্রোগ্রামিং কোড লেখা শুরু করব। তো আমাদের প্রথম প্রোগ্রামটা ছিল শুধুমাত্র একটা লাইন, অর্থাৎ একটা মেসেজ প্রিন্ট করা। সেকেন্ড যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা জাস্ট দুটো সংখ্যা যোগ করবো, কারণ আমাদের আস্তে আস্তে কমপ্লেক্স প্রোগ্রামের দিকে আমরা যাব। প্রথমেই আমরা কমপ্লেক্স প্রোগ্রাম শুরু করব না, আগে আমরা আস্তে আস্তে শিখবো। প্রথমে হচ্ছে একটা মেসেজ প্রদর্শন করা, এরপরে আমরা দেখবো জাস্ট দুটো সংখ্যা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এই দুটো সংখ্যা যোগ করো। অর্থাৎ আমরা এই লাইনটা শিখবো যে সি ইকুয়াল এ প্লাস বি, যেটা আমাদের একটা বীজগণিতের ইকুয়েশন। এ এবং বি যোগ করো, যার যোগফল সির মধ্যে থাকবে। কিন্তু সি প্রোগ্রামে এই লাইনটা এক্সিকিউট করতে হলে আমাদের কিছু কাজ করতে হয়। প্রথম কাজ হচ্ছে এ ও বি এর মান ইনপুট নিতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে সি এর মানটা প্রদর্শন করতে হবে। ওকে, সো দ্যাটস ওয়াই প্রথমে ইনপুট না নিয়ে আমরা সরাসরি মান বসায় দিব। ইন্ট এ ইকুয়াল 10, বি ইকুয়াল 15। ওকে, তাহলে সরাসরি আমরা এখানে প্রথম ধাপ হচ্ছে আমরা সরাসরি মান দিয়ে দেব। পরবর্তী প্রোগ্রামে আমরা দেখব কিভাবে ইনপুট নিতে হয়। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে মান, অর্থাৎ এ আর বি এর মান দরকার আমার, যেহেতু আমি যোগ করব তাহলে এখানে আমি মান সরাসরি বসায় দিলাম, মান আমরা দিয়ে দিলাম। পরবর্তী যে কাজটা, অর্থাৎ যোগের পরবর্তী যে কাজ, সেটা হচ্ছে সি এর মান প্রদর্শন করা। %d, সি, সেখানে আমাদের সিটা বলে আসতে হবে। আচ্ছা, অথবা আমরা আরেকভাবে লিখতে পারি, আর সহজভাবে লিখতে পারি, এত কঠিন না করে, যেটা আমাদের বুঝতে সুবিধা। আমরা সবসময় স্ট্রাকচার ইউজ করব। প্রথমে আমরা তিনটা চলক নিলাম এবিসি। এ মান 10 ধরলাম, যেটা আমরা বলিনি ধরি, এবং বি এর মান ধরলাম 15, যেটা আমরা আমাদের ম্যাথমেটিক্সে ইউজ করে থাকি। এইভাবে মান ধরে নিই আমরা, অর্থাৎ মান সরাসরি আমরা লিখে দিই। অর্থাৎ এই মানের উপর ভিত্তি করে যোগের কাজটা হবে এবং আমরা যোগফলটা দেখতে পাবো। আচ্ছা, এখন আমাদের কাজ কি কম্পাইল করা। আমরা কম্পাইল করব। কম্পাইল করার জন্য কোথায় যাব আমরা? বিল্ড মেনুতে বিল্ড নামে একটা অপশন আছে, বা কন্ট্রোল F9, অর্থাৎ কন্ট্রোল কি এবং F9 কি যদি আমরা একত্রে প্রেস করি তাও বিল্ড হবে, অথবা বিল্ড আইকনে ক্লিক করলে হবে, বিল্ড মেনুতে ক্লিক করলেও হবে। ওকে, আমাদের এটা বিল্ড হচ্ছে, 0 এরর 0 ওয়ার্নিং। তো যেহেতু আমি অলরেডি প্রোগ্রাম জানি, দ্যাটস ওয়াই আমার লেখাতে ভুল কম হয়। বাট আমরা যারা নতুন শুরু করব তাদের প্রোগ্রাম লেখাতে ভুল হওয়ার চান্স অনেক বেশি। সেটা হইতে পারে স্পেলিং মিস্টেক, হইতে পারে কোনো পাংচুয়েশন মিস্টেক, যেটাকে আমরা বলে থাকি সিনট্যাক্স এরর, অর্থাৎ লেখার মধ্যে ভুল হতেই পারে, এটা কোনো প্রবলেম না। যেমন ধরো ইন্ট লেখার সময় যেহেতু আমরা ভাবতেছি আইএনজি লিখবো, এটাও ইন্ট, কিন্তু খেয়াল করে এইটা কিন্তু এখন ভুল। অথবা এখানে আমরা একটা কমা দিলাম না, এটাও একটা ভুল। অথবা এখানে ডাবল কোটেশনের জায়গায় আমরা সিঙ্গেল কোট দুইবার দিলাম, এটাও কিন্তু ভুল। তো লেখার সময় বিভিন্ন ধরনের মিস্টেক হতে পারে, যেটাকে আমরা বলে থাকি সিনট্যাক্স এরর। তো আমরা যখন বিল্ড করব তখন আমাদের এই ভুলগুলো দেখাই দেবে। তাহলে দেখো এখানে আমার বেশ কয়টা ভুলগুলো একত্রে দেখা দিচ্ছে আমাকে। বেশ কয়টা ভুল হয়েছে, সবগুলো একত্রে দেখাচ্ছে। প্রায় কতগুলো? 7 এরর 1 ওয়ার্নিং, 7টা ভুল হয়েছে এই ভুলগুলোর কারণে। আচ্ছা, তো হচ্ছে আমাদের এখন কি করতে হবে? ভুলগুলো কারেক্ট করতে হবে। তার মানে আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় মিস্টেক হয়েছে। এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, এই লগ উইন্ডোতে আমাদের বলে দিচ্ছে যে কোথায় কি ভুল হলো। তো সবসময় মেসেজ অ্যাকুরেট না হতে পারে, মেসেজ দেওয়া যে লাইনে মেসেজ দিবে তার উপরে নিচে আমাদের একটু দেখলেই হবে। আচ্ছা, তাহলে প্রথমে 8 নাম্বার লাইনে ভুল দিচ্ছে, কি মিসিং? ডাবল কোটেশন মিসিং। ওয়ার্নিং, মিসিং টার্মিনেটিং ডাবল কোটেশন ক্যারেক্টার। কারণ আমরা জানি প্রিন্টএফ এর মধ্যে ডাবল কোটেশন শুরু করতে হয়, ডাবল কোটেশন শেষ করতে হয়। তাহলে আমরা ডাবল কোটেশন শুরু করছি, শেষ করি নাই। তো অ্যাকচুয়ালি শুরুটা হবে এখানে, আমরা একটা দিছি, প্রথমটা মানে শুরু, সেকেন্ডটা মানে শেষ। তো সে একটা পেয়েছে, একটা পেয়ে সে বুঝছে যে আমরা শুরু করছি।
তাহলে আমরা দ্যাট মিনস হচ্ছে ডাবল কোটেশনে কোনো প্রবলেম আছে, কারণ ডাবল কোটেশন এখানে শুরু হওয়ার কথা, এখানে শেষ হওয়ার কথা। এক, আচ্ছা এক গেল। ইন ফাংশন মেইন 4 নাম্বার লাইনে আইএনটি ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, তার মানে সে আইএনটি কে চেনে না। এই ক্যাপিটাল আই দিয়ে শুরু আইএনটি কে সে চেনে না, সে অ্যাকচুয়ালি চেনে স্মল আইএনটি, যেটা একটা কিওয়ার্ড, যেটাতে আমরা ডেটা টাইপ ইন্ডিকেট করি। সো এই ক্যাপিটাল আই দিয়ে সে চেনে না। তো এটার কারণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে সি প্রোগ্রাম হচ্ছে কেস সেনসিটিভ। এই কেস সেনসিটিভ মানে হচ্ছে সি প্রোগ্রামে বড় হাতের অক্ষর যেটাকে আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোর মিনিং ডিফারেন্ট। অর্থাৎ আমি স্মল এর জায়গায় যদি ক্যাপিটাল এ ইউজ করি, এই স্মল এ আর ক্যাপিটাল এ দুটো সেম কথা না, দুটো ভিন্ন নাম। কারণ আমরা জানি আমাদের স্মল এ এবং ক্যাপিটাল এর আস্কি কোড ডিফারেন্ট, দ্যাটস ওয়াই এখানেও সে দুটোকে ডিফারেন্ট হিসেবেই চিনতেছে। কম্পিউটার বা এই কম্পাইলার দুটোকে ডিফারেন্ট হিসেবে রেকগনাইজ করতেছে। সো আমরা যেটা ছোট হাতের ওটা ছোট হাতের ইউজ করতে হবে, যেটা বড় হাতের ওটা বড় হাতের ইউজ করতে হবে। তাহলে আমাদের কিওয়ার্ড আইএনটি যেটাকে আমরা ডেটা টাইপ ইন্ডিকেট করি সেটা হবে ছোট হাতে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা সে চেনে না। যদি আমি এটা স্মল লেটার দিই, দেখো ঠিক হয়ে গেছে, এখন কালার চলে আসছে এবং এটা দিয়ে আমরা একটা কিওয়ার্ড বোঝাচ্ছি। আচ্ছা তাহলে এটা 2 নম্বর ভুল। সো যেহেতু আইএনটি ছিল না, দ্যাটস ওয়াই এই 4টা চলক সে বলতেছে এই চলকগুলো সে চেনে না, এই চলকগুলো সে চেনে না। আচ্ছা এবার আমরা আবার কম্পাইল করি। এখন একটা ভুল রয়ে গেছে, সেটা হচ্ছে কি এখানে একটা স্পেস আছে। যদি আমি বিসি এটাকে একটাই নাম দিতে চাই তাহলে আন্ডারস্কোর ইউজ করতে হবে। বিসি যদি ভিন্ন চলক হয় তাহলে কমা ইউজ করতে হবে, মাঝখানে ফাঁকা রাখা যাবে না। চলকের নামে মাঝখানে ফাঁকা রাখা যাবে না, হয় আমাকে দুটোকে একত্র করে দিতে হবে অথবা কমা দিয়ে সেপারেট করে দিতে হবে। সো যেহেতু এই তিনটা আমাদের ডিফারেন্ট চলক এবিসি, তাহলে আমরা কমা দিয়ে সেপারেট করব। এখন দেখো মোটামুটি যদি আমরা কম্পাইল করি আর কোনো ভুল নাই, কারণ আমরা 3টা ভুল কারেক্ট করে দিয়েছি। এখন 0 এরর 0 ওয়ার্নিং। সো কম্পাইল হওয়ার পরে এখন আমাদের কাজ কি? যেহেতু কম্পাইলে কোনো আমরা ভুল পাইনি, এরপরে আমাদের কাজ হচ্ছে এটা রান করা। সো রান করার জন্য আমরা সেই একইভাবে আগের মতোই বিল্ড মেনু থেকে রান বা এক্সিকিউট, রানের সিনোনিম হচ্ছে এক্সিকিউট করা, প্রোগ্রামটা প্রসেস করা বা এক্সিকিউট করা। তো কম্পাইল করা কমপ্লিট হলে এরপরে আমরা রানে যাব। রান করার পর দেখো আমরা 25 অ্যান্সার পাচ্ছি কত? 25, কারণ আমরা এর মান দিয়েছি 10, বি এর মান দিয়েছি 15, দ্যাটস আমরা রেজাল্ট পাচ্ছি 25। এখন হচ্ছে এই মান আমরা সরাসরি দিয়ে দিয়েছি, বাট আমরা চাচ্ছি যে না, এই মান আমরা সরাসরি দেব না, আমরা এ এবং বি এর মান ব্যবহারকারী যে এটা ব্যবহার করি, যেমন আমরা যখন একটা ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটর ইউজ করে আমরা দুটো সংখ্যা যোগ করি। যদি ক্যালকুলেটর অন করলে বা যোগের আইকন প্রেস করলেই সাথে সাথে যোগফল চলে আসে, এটা হাস্যকর হবে, কারণ আমরা আমাদের সংখ্যা কোনো ইনপুট দিই নাই। প্রথমে আমরা আমাদের দুটো সংখ্যা দেব, দেওয়ার পরে যখন আমরা ইকুয়াল প্রেস করব তখনই আমাদের ফলাফল দিবে। কিন্তু আগে যদি ক্যালকুলেটর অন করার পরে যদি ফলাফল আসে 25, এটা একটা হাস্যকর হবে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইকুয়েশনে যে চলকগুলো আমরা ব্যবহার করতেছি, অর্থাৎ যেগুলো আমরা যোগ বিয়োগ বা যেগুলো আমরা প্রসেস করব সেগুলোকে আমরা ইনপুট নেব। কারণ এই ইনপুট নেওয়ার মানে হচ্ছে যে প্রোগ্রামটা ব্যবহার করবে সে তার প্রয়োজন মতো, তার ইচ্ছে মতো সে ইনপুট দিবে। অর্থাৎ এ এবং বি এর মান যেহেতু দুটো সংখ্যার মান সে নিজে ইনপুট দিবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা একটা লাইন ইউজ করি সি প্রোগ্রামে বা ফাংশন ইউজ করি যার নাম হচ্ছে scanf। scanf ফাংশনে আমরা বলে দিব %d দুইবার, কারণ আমরা দুটো সংখ্যা ইনপুট নিব, একটা হচ্ছে a একটা হচ্ছে b। তো scanf সম্পর্কে আমরা পরে ডিটেইলস শিখবো। এখন আমরা এটুকু জানবো scanf ব্যবহার করে ইনপুট নিতে হয়। এই %d দুইবার মানে হচ্ছে আমরা দুটো ইন্টিজার সংখ্যা ইনপুট নিব, একটা হচ্ছে a একটা হচ্ছে b। তো এই scanf এর দুটো পার্ট, এই পার্টটাকে বলি আমরা ফরম্যাট স্পেসিফায়ার, আর পরের পার্টটাকে বলি আমরা চলকের নাম, যেখানে এন্ড সাইন দিয়ে সাথে আমরা চলকের নামটা লিখে থাকি। তো আমরা পরবর্তীতে এইগুলো ব্যাখ্যা করব। আচ্ছা তাহলে scanf দিয়ে আমরা ইনপুট নেব। এখন খেয়াল করো, যদি আমরা এখন কম্পাইল করি এবং রান করি, একটা ব্ল্যাক স্ক্রিন আসলো। সো এই ব্ল্যাক স্ক্রিন যদি এসে বসে থাকে সবসময় আমরা বুঝতে পারবো না যে আসলে কি হয়েছে, এখানে কি করবো আমি। তো আমি যেহেতু প্রোগ্রাম করছি আমি জানি এখানে কি করবো, যেহেতু আমি নিজে প্রোগ্রাম লিখেছি। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছ না, স্ক্রিন দিচ্ছি। সো আমরা যখন রান করব তখন এই ব্ল্যাক স্ক্রিনটা আসবে, এখানে কিন্তু কোনো কিছু নেই, কোনো লেখা নেই, জাস্ট ব্ল্যাক স্ক্রিন। সো এই ব্ল্যাক স্ক্রিনে কি করতে হবে আমরা কিন্তু বুঝতেছি না। এখন আমরা যেটা
আমি যেহেতু প্রোগ্রাম করেছি আমি জানি এখানে কি করার কথা, দুটো সংখ্যা ইনপুট দেওয়ার কথা। একটা দেব 25, একটা দেব 35। কারণ আমি জানি দুটো সংখ্যা ইনপুট দিতে হবে, দুটো সংখ্যা আমি লিখলাম। লেখার পরে যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমি ফলাফলটা দেখতে পাবো 60। সো যেহেতু আমি প্রোগ্রাম ক্রিয়েটর, দ্যাটস আমি জানি এখানে কি করার কথা। কিন্তু থার্ড পারসন যে এই সফটওয়্যারটা বা এই প্রোগ্রামটা ডাউনলোড করে ইউজ করবে, কারণ আমরা যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট করার পর একটা ইএক্সি ফাইল, দেখো এই উইন্ডোর উপর দেখো add to number.exe, একটা ইএক্সি ফাইল তৈরি হয়ে যায়। এই ইএক্সি ফাইলটাই আমাদের প্রোগ্রাম ফাইল, বা এটাকে বলতে পারি আমরা একটা ছোটখাটো সফটওয়্যার। এই ফাইলটা তুমি যে কাউকে দিতে পারো, সে ইউজ করে সবসময় যোগের কাজ করতে পারবে। অ্যাজ লাইক এ ক্যালকুলেটর বলতে পারি, এটা আমরা যোগের কাজ করার জন্য একটা ক্যালকুলেটর শুধু যোগ করবে। এই ক্যালকুলেটরটা শুধু কি করবে, যোগের কাজ করবে। ওকে, তো এখানে প্রোগ্রাম ওকে, প্রোগ্রাম 100% ওকে, বাট একটু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে ব্যবহারকারী বুঝবে না তাকে কি করতে হবে। দ্যাটস ওয়াই আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা মেসেজ দিয়ে দেব। আমরা আমাদের প্রোগ্রামে এই ইনপুট লাইনের আগে একটা মেসেজ দেব, printf enter the value of a and b। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে দেখো এখন কিন্তু এটা মিনিংফুল, বোঝাচ্ছে যে তুমি a আর b এর মান ইনপুট দাও, enter the value of a and b। সো আমরা এক লাইনে মেসেজ দিতে পারি, চাইলে দুটোকে আলাদা, প্রথমে enter the value of a, তারপরে enter the v, এভাবেও দিতে পারি। তো প্রথমে আমরা দিব 25, তারপরে দিব 35, অ্যান্সার 60। এটাকে আমরা একটু মডিফাই করতে পারি, সেটা হচ্ছে দুটো একত্রে না নিয়ে আমরা চাইলে আলাদা আলাদা ইনপুট নিতে পারি। প্রথমে a, প্রথমে আমরা a ইনপুট নিব, পরবর্তীতে আমরা b এর মান ইনপুট নেব। এটা আমাদের আসলে নিজের চয়েস, যে প্রোগ্রামার তার নিজের চয়েস, তার ডিজাইন টেকনিক, সে কিভাবে পছন্দ করে প্রোগ্রাম লিখতে, এটাতে কোনো লিমিটেশন নাই। যে যেভাবে লেখে অল ইজ কারেক্ট, জাস্ট এটা টেকনিক্যাল ইস্যু, ডিজাইন ইস্যু আমরা বলতে পারি। যার যেভাবে মনে হয় যে এইভাবে উপস্থাপন করলে প্রোগ্রামটা আরো সুন্দর হবে। তাহলে আমরা আবার বিল্ড এন্ড রান করি। এখন দেখো প্রথমে বলতেছে এন্টার দ্য ভ্যালু অফ a 25, এন্টার দ্য ভ্যালু অফ b 45, একটু চেঞ্জ করে দিলাম, তাহলে এখন অ্যান্সার আসবে কত, 70। ওকে, কিন্তু 70 কি, জাস্ট 70 আসতেছে, বাট আমরা যদি বলি যে রেজাল্ট ইকুয়াল 70, লেখাটা আরো একটু মিনিংফুল হয়। 70 ইজ কারেক্ট, বাট 70 টা কি, আমরা যদি বলি আউটপুট ইজ 70, রেজাল্ট ইজ 70, দ্যাটস ওয়াই আমরা প্রিন্টএফ যেখানে আমরা রেজাল্ট দিচ্ছি সেখানে শুধু পার্সেন্টই দিলে হবে, চাইলে আমরা এখানে একটা মেসেজ দিতে পারি, রেজাল্ট ইকুয়াল এত, অথবা আউটপুট ইকুয়াল এত। যদি আমরা আবার রান করি সেম ভাবে, প্রথমে এর মান আমরা দিলাম 45, বি এর মান দিলাম 55, দ্যাট মিন্স আমাদের রেজাল্ট আসবে কত, 100, রেজাল্ট ইকুয়াল 100। এখন দেখো এটা প্রথম যে প্রোগ্রাম লিখেছি আমরা তার চেয়ে অনেক বেশি মিনিংফুল, অনেক বেশি ইউজফুল। কারণ প্রথম যখন আমরা যোগের প্রোগ্রাম শুরু করি তখন a আর b এর মান আমরা দিয়ে দিয়েছি, যখন আমরা প্রোগ্রামটা রান করতেছি সরাসরি রেজাল্ট দেখাচ্ছে কত, 25। তারপর আমরা যেটা করলাম যে সরাসরি মান না দেখে আমরা মানটা ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য আমরা একত্র ইনপুট নিয়েছি a b, যেখানে আমরা কোনো মেসেজ দিই নাই। পরবর্তীতে আমরা কি করলাম, যে না মেসেজ না দিলে ইউজার বুঝবে না যে কি করতে হবে। তারপর আমরা যেটা করলাম, একটা মেসেজেই বলে দিলাম যে এন্টার দ্য ভ্যালু অফ a এন্ড b। তো এখানে একটা প্রবলেম হতে পারে, কারণ ব্যবহারকারী প্রোগ্রামার না, এটা মনে রাখতে হবে আমাদের। যে সফটওয়্যারটা তৈরি করে সে প্রোগ্রামার, যে সফটওয়্যারটা ব্যবহার করে সে কিন্তু প্রোগ্রামার না, সে জেনারেল ইউজার। তাকে যেভাবে আমি ইনস্ট্রাকশন দেব ঠিক সে ওইভাবেই কাজ করবে। সো আমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যদি আমরা কখনো প্রোগ্রামিং নিয়ে কাজ করি তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমি প্রোগ্রাম লিখতেছি, আমি কিন্তু ব্যবহারকারী না। আমি কারো জন্য কোনো আমার ক্লায়েন্টের জন্য, কোনো কাস্টমারের জন্য একটা সফটওয়্যার বানাচ্ছি। সো আমাকে চিন্তা করতে হবে সে কিভাবে ইউজ করবে। কারণ কাস্টমার যদি প্রোগ্রামার হয় সে তার আমার কাছে আসতো না, সে জেনারেল পিপল, সাধারণত সে জেনারেল পিপল, এক্সপার্ট হতে পারে। তো আমাকেই বলে দিতে হবে কিভাবে প্রোগ্রামটা সহজে সে ব্যবহার করতে পারে। এখন প্রোগ্রামটা ওপেন করে সে একটা ব্ল্যাক স্ক্রিন পেলো, চুপচাপ সে বসে থাকবে, কারণ সে কিছু বুঝবে না কি করতে হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে ওখানে অপশন দিতে হবে, তাকে ইনস্ট্রাকশন দিতে হবে বা মেসেজ দিয়ে বলতে হবে যে তুমি এখন এই কাজ করো, এখন এই কাজ করো, তাহলে সে ক্লিয়ারলি বুঝতে পারবে এবং সহজেই প্রোগ্রামটা ব্যবহার করতে পারবে এবং তার সেখান থেকে সে কোনো একটা উপকার পাবে। ওকে, তাহলে মোটামুটি এটা হচ্ছে একটা সবচেয়ে সুন্দর স্ট্রাকচার। আমরা শর্টকাটও করতে পারি,
আবার 2 লাইনকে 1 লাইনে করতে পারি, অর্থাৎ এই 4 লাইনকে অর্থাৎ না লিখে আমরা চাইলে কি করতে পারি, একত্রে প্রোগ্রামটা লিখে দিতে পারি। সরি, একত্রে 2 লাইন লিখতে পারি, এটা আমাদের চয়েস। এটাও ভুল না, কারেক্ট, দুটোই কারেক্ট। কিন্তু এখন হচ্ছে এটা আমাদের ডিজাইন টেকনিক, কোনটা আমাদের, তবে আমার মনে হচ্ছে যে আমাদের যখন আমরা কোথাও শর্টকাট লেখা দরকার তখন আমরা এইভাবে লিখবো, আর যদি আমরা শর্টকাট লেখা বাধ্যতামূলক না হয় তাহলে আমরা অবশ্যই এভাবে লিখবো, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। তবে আমাদের আবার বলতেছি, শুধুমাত্র এটুকু লিখলেও হয়ে যাবে, কোনো মেসেজ দিব না, কিছুই দিব না, জাস্ট এটুকু, এটাই কিন্তু প্রোগ্রাম ডান, 100% ডান। কিন্তু এটা 100% ইউজফুল না। প্রোগ্রাম ইজ 100% কারেক্ট, 100% ওকে, বাট নট 100% ইউজফুল। এই প্রোগ্রামটা রান হবে, কিন্তু যদি তুমি কাউকে তোমার এই সফটওয়্যারটা ইউজ করতে দাও, যে তুমি যোগের জন্য সবসময় এটা ইউজ করতে পারো, তোমার কষ্ট করে মুখে মুখে যোগ করার দরকার নাই, এটা ইউজ করে তুমি এটা ইনস্টলেরও দরকার নাই, শুধু এটা exe ফাইলটা ওপেন করলেই আমাদের এই স্ক্রিনটা চলে আসবে, তুমি এটা ইউজ করো। তো এই স্ক্রিন করলে সে আসলে কিন্তু সে সবসময় বুঝবে না অ্যাকচুয়ালি তাকে কি করতে হবে। কারণ শুধু যে আমরা যোগের প্রোগ্রাম করবো এমন না, আমরা ভিন্ন ভিন্ন প্রয়োজনে ভিন্ন ভিন্ন প্রোগ্রাম করবো। যদি কোনো ইনস্ট্রাকশন বা মেসেজ না থাকে, সে এইভাবে ব্ল্যাক স্ক্রিনে বসে থাকবে। তো এই জন্য বেস্ট ওয়ে হচ্ছে তাকে মেসেজ দিয়ে দেওয়া। সো আমরা যখন মেসেজ দিব, এটা আরো ইউজফুল, আরো সুন্দর হবে। ওকে, তো মোটামুটি এটুকু হচ্ছে আমাদের একটা সি প্রোগ্রাম শুরু করার টেকনিক বা কৌশল। আমরা যেটা বললাম আবার রিপিট করি, অলওয়েজ আমাদের এই পুরোটা কিন্তু প্রোগ্রাম কোড। এখানে আমরা কয় লাইনের কোড ইউজ করছি, 1 2 3 4 5 6 7 লাইনের কোড। প্রথম যে প্রোগ্রামটা আমরা করেছি হ্যালো, সেখানে জাস্ট 1 লাইনের কোড, এবং এখানে কোনো ইনপুট নেই, জাস্ট একটা মেসেজ। সো আমাদের এটা মনে রাখতে হবে, সি প্রোগ্রামে কমপক্ষে একটা আউটপুট থাকতে হবে। ইনপুট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই একটা ফলাফল থাকবে, আদারওয়াইজ এটা ইউজলেস। ওকে, নাম্বার 2 হচ্ছে সেকেন্ড যে প্রোগ্রামটা আমরা করলাম, দুটো সংখ্যার যোগ। দুটো সংখ্যা যোগ করার মেইন কাজ হচ্ছে এটুকু, এটা আমরা সবাই জানি, যারা যেহেতু আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ম্যাথমেটিক্সে আমরা জানি, বীজগণিতে আমরা এইভাবে ইউজ করি। যোগের জন্য 9 নম্বর লাইনটা, এটাই হচ্ছে মেইন। তাহলে বাকিগুলো হচ্ছে সাপোর্টিং, অর্থাৎ যোগ করার জন্য দুটো সংখ্যা আগে আমাকে ইনপুট নিতে হবে। কারণ আমি যদি বলি যে হ্যাঁ বলো তো এক্স ওয়াই এর যোগফল কত, তোমরা কি ফলাফল অ্যান্সার দিতে পারবা? অ্যান্সার বলতে পারবা না। আমি যদি বলি এক্স এবং ওয়াই বা পি এবং কিউ এর যোগফল কত, তখন তোমাদের কোশ্চেন আসবে যে স্যার পি এর মান কত, কিউ এর মান কত বলে। কারণ পি এর মান কিউ এর মান না বললে তুমি যোগফল কখনো বলতে পারবা না। সো দ্যাটস ওয়াই এখানে আমরা তাকে আগে জিজ্ঞেস করে নিচ্ছি যে তোমার এর মান কত, বি এর মান কত। কারণ এর মান বি এর মান জানা থাকলেই আমরা যোগের কাজটা করবো। দ্যাটস ওয়াই কম্পাইলার, এই কাজটা কিন্তু কম্পাইলার করবে। কম্পাইলার প্রথমে এর মান জিজ্ঞেস করে নিবে, নিয়ে সে মানটা নিবে, তারপরে বি এর মান নিবে, নেওয়ার পরে সে কি করবে, এই লাইনটাকে প্রসেস করবে। প্রসেসর তখন এই লাইনটা প্রসেস করবে, এখানে বসাবে এর মান, এখানে বসবে বি এর মান, প্লাস দিয়ে আমরা যোগ বুঝাই। প্রসেসর কি করবে, এই ইনস্ট্রাকশন অনুযায়ী, এটাকে আমরা বলি যোগের ইনস্ট্রাকশন, সে যোগ করবে। যোগ করার পরবর্তীতে যোগফলটাকে সি এর মধ্যে, যে এর মান, এটা দিয়ে আমরা কি বুঝাই, মান অ্যাসাইন করা। ইকুয়াল দিয়ে আমরা কি বলি, মান বসানো, অ্যাসাইন করা। তাহলে ইকুয়ালের ডান পাশে যে এক্সপ্রেশনটা আছে, সেটাকে যোগ করে যোগফলটা সে সি তে বসাবে। তো এখন সি তে মানটা আছে, দ্যাট মিন্স এ বি সি কোথায় আছে, কম্পিউটার মেমোরিতে। মনে রাখবো, আমরা যখন কোনো চলক ঘোষণা করি, চলক মানে হচ্ছে সে কম্পিউটার মেমোরিতে একটা জায়গা নিয়ে নেয়, যেখানে আমাদের ডেটাগুলো থাকে। আমরা যে ইনপুট দিচ্ছি সেটাও মেমোরিতে থাকবে, আমরা যে আউটপুট পাবো সেই ফলাফলটাও মেমোরিতে থাকবে। এখন হচ্ছে আমাদের ফলাফলটা প্রদর্শন করতে হবে। এই ফলাফল কম্পিউটার মেমোরি থেকে ফলাফলটা নিয়ে, চলকের মান নিয়ে প্রদর্শনের জন্য আমাদের ইউজ করতে হবে প্রিন্টএফ। তাহলে স্ক্যানএফ হচ্ছে ইউজার থেকে ডেটা নিয়ে মেমোরিতে কোন একটা নামের মধ্যে, যে নামটা আমরা দিচ্ছি প্রোগ্রামে, ওই নামের মধ্যে সংরক্ষণ করবে। এরপরে এই লাইনের মাধ্যমে সে ওই এ এবং বি নামক যে মেমোরি লোকেশন, সেখান থেকে ডেটা নিয়ে এসে যোগ করে যোগফলটা সি নামক মেমোরিতে রাখবে। এখন আমাদের স্ক্রিন কিন্তু মেমোরি না, আমরা যে ব্ল্যাক স্ক্রিনটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু মেমোরি না, ওটা হচ্ছে আমাদের আউটপুট স্ক্রিন। সো কম্পিউটার মেমোরি থেকে কি করবে, যখনই প্রিন্টএফ কমান্ড দেব, তখন কি করবে, সে প্রসেসর বা কম্পাইলার, যেটা আমরা এখন কম্পাইলার বলবো, প্রসেসর কি করবে, সরি কম্পাইলার যেটা করবে, কম্পাইলার প্রসেসরকে ইনস্ট্রাকশন দিবে, বাইনারি ইনস্ট্রাকশন, যেটা আমরা বলি মেশিন কোড ইনস্ট্রাকশন দিবে, যে ওই লোকেশনে গিয়ে, সি নামক যে মেমোরি লোকেশন, এখানে একটা মেমোরি অ্যাড্রেস থাকবে প্রত্যেকটা চলকের এগেইনস্টে, ওই মেমোরি অ্যাড্রেসে গিয়ে মানটা এনে প্রদর্শন করো, স্ক্রিনে প্রদর্শন করো। এই কাজ করবে কে, প্রিন্টএফ। তো মোটামুটি আমরা যদি এটুকু বুঝতে পারি, তাহলে পরবর্তীতে আমাদের সি প্রোগ্রাম বোঝার জন্য সহজ হয়ে যাবে।
তো আমরা এটা মনে রাখবো, সি প্রোগ্রামে মেজর তিনটা পার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট। এই পুরোটা মিলে হচ্ছে ইনপুট, অর্থাৎ এই 4 লাইন, এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে আউটপুট। তাহলে প্রথমে যে লাইনটা লিখলাম ইন্ট এবিসি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সি প্রোগ্রামের একটা নিয়ম, যে সি প্রোগ্রামে আমরা যে চলকগুলো ব্যবহার করব সেই চলকের ডেটা টাইপ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে সি প্রোগ্রামের একটা নিজস্ব নিয়ম। কিন্তু আর বাকিটা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। আমাদের ইনপুটে একাধিক লাইন থাকতে পারে, প্রসেসও একাধিক লাইন থাকতে পারে, আউটপুটেও একাধিক লাইন থাকতে পারে। ওকে, তাহলে তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে কোডব্লকসটা ইনস্টল দিয়ে বা সি কম্পাইলার, কোডব্লকস ছাড়াও অনেক সি কম্পাইলার আছে, তোমরা যে কোনো সি কম্পাইলার ইউজ করতে পারো, সেটা ডেস্কটপ বেসড হোক অথবা অ্যান্ড্রয়েড বেসড হোক, ডাউনলোড করে ইনস্টল দিয়ে এই প্রোগ্রামগুলো প্র্যাকটিস করবা, যে নিজে নিজে একটা প্রোগ্রাম তুমি রান করতে পারো কিনা।